নমস্কার, সকলকে স্বাগত আমাদের জিওগ্রাফি মন্থন চ্যানেলে। আজকে আমাদের নেক্সট টপিক ভাঁজ অর্থাৎ ফোল্ড, জিওগ্রাফির আরেকটি ইম্পর্টেন্ট টপিক। তো সবার আগে দেখব ভাঁজ কি। তো এখানে আমি একটা খাতার ছবি দিয়েছি, যেখানে এই খাতাটা প্রথমে দেখো নর্মাল অবস্থায় রয়েছে। ধরে নাও এই খাতাটা হলো একটা শিলাস্তর। এবার দেখো দুদিক থেকে আমি হাত দিয়ে চাপ দিচ্ছি। এই চাপের জন্য কি হচ্ছে, শিলার মাঝখানের অংশটা স্ফীত হচ্ছে। দুদিকে প্রেসারের ফলে মাঝখানের অংশটা আরো স্ফীত হয়ে দেখো ভাঁজের সৃষ্টি হচ্ছে। ঠিক এইভাবেই আমাদের শিলাস্তরে চাপের কারণে ভাঁজ তৈরি হয়। তাহলে সংজ্ঞা কি? পৃথিবীর অভ্যন্তরভাগ সর্বদা গতিশীল। ভূ অভ্যন্তরে অভ্যন্তরীণ বলের প্রভাবে অর্থাৎ এন্ডোজেনেটিক ফোর্সের প্রভাবে যখন ভূত্বকের শিলাস্তরে অনুভূমিক সংনমন বলের সৃষ্টি হয়, তখন কোমল বা নমনীয় পলিস্তরে ঢেউয়ের মতন বাঁকের সৃষ্টি হয়, তাকেই বলা হয় ভাঁজ বা ফোল্ড। ঠিক আছে, এই হোমলেসের মতে শিলাস্তরে অনুভূমিক সংনমন বলের প্রভাবে যে ঢেউয়ের মতন বাঁকের সৃষ্টি হয় তাই হলো ভাঁজ। এবার ভাঁজ সৃষ্টির কারণ ও প্রক্রিয়া। ভাঁজ সৃষ্টি মূলত প্রধানত তিন ধরনের প্রক্রিয়ার উপর ডিপেন্ড করে, তিনটি বিষয়ের উপর বা তিনটি বলের উপর ডিপেন্ড করে। কি কি? প্রথমটা হচ্ছে সংনমন বল অর্থাৎ কম্প্রেশনাল ফোর্স। মহীভাবক বা পলি গঠনকারী আলোড়নের সময় দুটি বিপরীতমুখী ভূখণ্ড পরস্পর অভিমুখে অগ্রসর হলে অর্থাৎ অভিমুখী সরণের ফলে যে শিলাস্তরের উপর প্রবল চাপ সৃষ্টি হয়, তার ফলে ভাঁজ গঠিত হয়। দেখো শিলাস্তরে এদিক থেকে একটা চাপ আসছে, এদিক থেকে একটা চাপ আসছে, যার ফলে মাঝখানে পর্বতের মতন শিলাখণ্ডে ভাঁজের সৃষ্টি হচ্ছে এবং সেই ভাঁজগুলো থেকে পর্বতের সৃষ্টি হচ্ছে। আর কি হয়? পাত সংস্থান তত্ত্ব অর্থাৎ প্লেট টেকটনিক থিওরি, যেখানে অভিসারী পাত সীমানায় দুটি পাত মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে মধ্যবর্তী তলদেশের পলিস্তরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। দেখো মহাদেশীয় পাত, এই মহাদেশীয় পাত, মাঝখানে সাগর রয়েছে, সমুদ্র দেশের পলিস্তর রয়েছে, দুদিক থেকে যখন প্রেসার পড়ছে মাঝখানে ভাঁজ সৃষ্টি হচ্ছে এবং সেখান থেকেই কি হচ্ছে, এই আমাদের কনভার্জেন্ট প্লেস হচ্ছে বাউন্ডারি। ঠিক আছে, কনভার্জেন্ট প্লেস, এখানে কি হচ্ছে, পাতের দুটো অভিমুখী চলনের ফলে ফোল্ডের সৃষ্টি হচ্ছে অর্থাৎ ভাঁজের সৃষ্টি হচ্ছে। আর কি হতে পারে? শিলার নমনীয়তা ও ভূগর্ভের ওপর উত্তাপ অর্থাৎ ভূ অভ্যন্তরের অতিরিক্ত চাপ ও তাপের ফলে কঠিন শিলা নমনীয় বা প্লাস্টিক রূপ ধারণ করার ফলে তা না ভেঙে সহজেই বাঁক নিতে পারে। অর্থাৎ দেখো এটা আমাদের তো মেন্টাল, অর্থাৎ এখানে আমাদের কি রয়েছে, অ্যাস্তনোস্ফিয়ার রয়েছে। এবার যখন শিলা কঠিন হবে তখন কিন্তু বাঁক নেবে না, তখন ভেঙে যাবে, অর্থাৎ তখন সেখানে ক্র্যাক সৃষ্টি হবে। কিন্তু যেখানে শিলা নমনীয় হবে, যেখানে ফ্লেক্সিবিলিটি থাকবে, সেখানে শিলা বেন্ড হবে অর্থাৎ ভাঁজ হবে, ফোল্ড তৈরি হবে। তো যেখানে শিলাস্তর ভঙ্গুর হয় কখন, যখন শিলা নমনীয় প্রকৃতির হয়। আর নমনীয় কখন হবে? যখন তাপ ও চাপের ফলে কঠিন শিলা ধীরে ধীরে নমনীয় হবে বা প্লাস্টিকের মতন সান্দ্র প্রকৃতির হবে। ঠিক তখন চাপের ফলে শিলা নমনীয় হলে সহজে সেখানে শিলা বাঁক নিতে পারে। তো এই হলো মূলত তিনটে বিষয় যার মাধ্যমে শিলা ফোল্ডে কনভার্ট হতে পারে অর্থাৎ ভাঁজ ক্রিয়েট হতে পারে শিলা থেকে। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, আজকের ক্লাসের পিডিএফটি আমি সেখানে শেয়ার করে দেবো, তোমরা টেলিগ্রামে জয়েন করে নিও। ওকে, নেক্সট চলে আসবো আমরা পরের স্লাইডে। দেখো এখানে বলেছে ভাঁজের যে প্রধান উপাদান বা অংশগুলো সেগুলো কি কি। সবার আগে দেখো এখানে ঊর্ধ্বভঙ্গ, অধোভঙ্গ আর বাহু। ঊর্ধ্বভঙ্গ কোনগুলো? ভাঁজের যে একদম টপ টপ যেটা আছে, একদম শীর্ষস্থান, সেটা হচ্ছে আমাদের ঊর্ধ্বভঙ্গ, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যান্টিক্লাইন। সংনমন চাপের ফলে ওপরের দিকে ধনুকের মতন বেঁকে উঁচু অংশে তৈরি হয়, তাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ। অধোভঙ্গ কি? নিচের দিকে অবতল হয়ে বা বসে যাওয়া অংশ। এই নিচে দেখো এই ভাঁজের যে ডাউন পোর্শনটা, সেটাকেই বলছি আমরা অধোভঙ্গ। আর লিম্ব বা বাহু কাকে বলছে? ঊর্ধ্বভঙ্গ অধোভঙ্গের উভয় পাশে ঢালু যে অংশটাকে, সেটাকে বলছি আমরা লিম্ব। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? এরপর আছে ভাঁজের অক্ষ আর অক্ষীয় তল। ভাঁজের অক্ষ কি? ভাঁজের যে কাল্পনিক রেখা বরাবর শিলাস্তর সর্বাধিক বাঁক নেয় তাকে ভাঁজের অক্ষ বলা হয়। অর্থাৎ অক্ষ হচ্ছে এইটা, যে অক্ষ বরাবর শিলা সর্বাধিক বাঁক নিয়েছে, শিলা এখানে সর্বাধিক বাঁক নিয়েছে, এই অক্ষটিই হলো আমাদের ভাঁজের অক্ষ বা অ্যাক্সিস। আর অ্যাক্সিয়াল প্লেন কোনটা, অর্থাৎ অক্ষীয় তল কোনটা? এই ভাঁজের অক্ষকে কেন্দ্র করে যে কাল্পনিক তল থাকে, যা ভাঁজটিকে দুটি সমান ভাগে ভাগ করছে, অর্থাৎ এদিকে সমান ভাগে ভাগ করছে, আবার এদিকেও সমান ভাগে ভাগ করছে, এই তলটাকেই বলা হচ্ছে অক্ষীয় তল বা ভাঁজের অক্ষতল। নেক্সট দেখো, এরপর আমরা পড়বো শীর্ষ ও পাদবিন্দু অর্থাৎ ক্রিস্ট অ্যান্ড টাফ। ঊর্ধ্বভঙ্গের সর্বোচ্চ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয় এবং অধোভঙ্গের সর্বনিম্ন বিন্দুকে পাদবিন্দু বলা হয়। এটা হলো আমাদের শীর্ষবিন্দু আর এটা হলো আমাদের পাদবিন্দু। দেখো এই ভাঁজ, তারপর হচ্ছে তোমার ফোল্ড, সরি ভাঁজ তো বললামই, ভাঁজ
এবং চ্যুতি, এই ধরনের ভূমিরূপগুলো কি হয়, দেখতে একই রকম হয়, জাস্ট খালি পশ্চারের জন্য বা তাদের অবস্থানের জন্য জিনিসগুলোর নাম চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ জিনিসটা একই, কিন্তু স্থান বিশেষে বা দৃষ্টিভঙ্গি বিশেষে সেগুলোর নামগুলো চেঞ্জ হয়ে যায়। দেখো এখানে কি বলছে, নতি বা ডিপ, অনুভূমিক তলের সঙ্গে শিলাস্তর যে কোণে হেলে থাকে তাকে বলা হয় নতি। ওই যে অনুভূমিক তল, এই অনুভূমিক তলের সাথে শিলাস্তর যে কোণে হেলে থাকে তাকে বলা হচ্ছে আমাদের নতি বা ডিপ। আয়াম কি, নদী তলের সাথে সমকোণে অনুভূমিক তল বরাবর যে রেখা অবস্থান করে তাকেই বলা হয় আয়াম। ঠিক আছে, নেক্সট নেক্সট স্লাইডে দেখো দেওয়া আছে ভাঁজের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ ফোল্ডস। অক্ষীয় তলের অবস্থান, বাহুদ্বয়ের ঢাল এবং সংনমন বলের মাত্রার উপর ভিত্তি করে ভাঁজকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো তিনটে পার্টে ভাগ করা হয়েছে, অক্ষীয় তলের অবস্থান, বাহুদ্বয়ের ঢাল আর সংনমন বলের মাত্রার উপর ভিত্তি করেই ভাঁজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। কি কি? প্রথমে এটা দেখো সমমাত্রিক ভাঁজ, অর্থাৎ সিমেট্রিক্যাল ফোল্ড। অক্ষীয় তলটি উলম্বভাবে অবস্থান করে, অক্ষতলটি এখানে কি হয়, উলম্বভাবে অবস্থান করে। ভাঁজের দুটি বাহু দৈর্ঘ্য ও অনুভূমিক নতির কোণ সমান হয়। এই ভাঁজের দুটোর যে বাহু, তার দৈর্ঘ্য এবং এদের যে অনুভূমিক নতি, তার কোণ কি হয়, সমান হয়। এটা হলো সমমাত্রিক ভাঁজের বৈশিষ্ট্য। নেক্সট দেখো অসমমাত্রিক ভাঁজ, অর্থাৎ অক্ষীয় তলটি কিছুটা হেলে অবস্থান করে। ভাঁজে এখানকার প্রথম বৈশিষ্ট্য কি, যে ভাঁজের দুটি বাহুর নতি ও দৈর্ঘ্য অসমান হয়, অর্থাৎ এক পাশের ঢাল খাড়া হয় এবং অন্য পাশে মৃদু হয়। দেখো এটা হলো খাড়া ঢাল আর এটা হলো দেখো মৃদু ঢাল। একদিকে চাপ বেশি পড়ার জন্য এই ধরনের ভাঁজ তৈরি হয়। অসমমাত্রিক দুদিক, এটা যদি অক্ষীয় তল হয়, অক্ষীয় তলের দুদিকটা সমানভাবে ভাগ হয় না, একদিকে বেশি খাড়া হয় তো একদিকে কম খাড়া হয়। এরপর দেখো আছে আমাদের একনত ভাঁজ। একনত ভাঁজ কি, তীব্র অনুভূমিক ও উল্লম্ব বলের প্রভাবে শিলাস্তরের এক পাশে খাড়া ঢাল এবং অন্য পাশে পাশে প্রায় অনুভূমিক ঢাল তৈরি হয়। দেখো এখানে ছবি দেওয়া আছে যে তীব্র অনুভূমিক এবং উল্লম্ব বলের প্রভাবে কি হচ্ছে, শিলাস্তর এক পাশে খাড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে, এবং অন্য পাশে অনুভূমিক ভাবে রয়েছে। নেক্সট হেলানো ভাঁজ। হেলানো ভাঁজ কি, আচ্ছা এখানে এরপর পরপর দেওয়া আছে হেলানো ভাঁজ, শায়িত ভাঁজ আর সমনত ভাঁজ। বলেছে হেলানো ভাঁজ কি, সংনমন বল একদিক থেকে খুব বেশি হলে অক্ষীয় তলটি এতটাই হেলে যায় যে ভাঁজের দুটি বাহুই একদিকে ঢালু হয়ে পড়ে, এরকম হয়ে পড়ে, একে বলা হয় হেলানো ভাঁজ। শায়িত ভাঁজ কি, অতিরিক্ত চাপের ফলে ভাঁজের অক্ষীয় তলটি ভূমির সাথে প্রায় সমান্তরাল ভাবে অনুভূমিকে অবস্থান করে থাকে। শায়িত ভাঁজ এরকম, এটা ধরো ভূমি, এটা শিলাস্তর, এই শিলাস্তরটা ভাঁজ হয়ে এমন হয়ে আছে, তাহলে এর অক্ষীয় তল কোনটা থাকবে, এটা অক্ষীয় তল, তাহলে অক্ষীয় তল আর এই ভূমি কি হলো, সমান্তরালে অবস্থান করছে, যাকে বলা হয় শায়িত ভাঁজ। সমোন্নত ভাঁজ কি, ভূ আলোড়ন প্রখর হলে ভাঁজের বাহু দুটি একের অপরের সমান্তরালে অবস্থান করে কিন্তু ভূমির সাথে খাড়া বা হেলে থাকতে পারে, ঠিক আছে, তাকে বলা হয় সমোন্নত ভাঁজ। নেক্সট নেচার, দেখো এখানে বলেছে যে ভাঁজের শ্রেণীবিভাগের মধ্যে আরো কিছু ভাঁজ রয়েছে, যেমন শেভরন ভাঁজ, পাখা ভাঁজ, নেপ। শেভরন ভাঁজ কি, যে ভাঁজ বাহুগুলি সোজা কিন্তু শীর্ষ ও পাদবিন্দু খুব তীক্ষ্ণ হয় বা সোজা কোণ যুক্ত হয় তাকে শেভরন ভাঁজ বলে। পাখা ভাঁজ কি, ফ্যান ফোল্ড, এটা একটু ইম্পর্টেন্ট। এই প্রকার ভাঁজের ঊর্ধ্বভঙ্গটি পাখার মতন বাইরের দিকে থাকে এবং অধোভঙ্গটি ভেতরের দিকে প্রসারিত থাকে, তাকে বলা হয় ফ্যান ফোল্ড। নেপ ফোল্ড কি, নেপটা খুব ইম্পর্টেন্ট। শায়িত ভাঁজ প্রচন্ড চাপে অক্ষীয়তল বরাবর ভেঙে গিয়ে বহু দূরে গিয়ে অন্য শিলাস্তরের উপর চেপে বসলো, তাকে বলা হয় নেপ ভাঁজ। যেমন হিমালয়ের গাড়োয়াল অঞ্চলের নেপ। আচ্ছা এরপর দেখবো ভাঁজের ফলে সৃষ্ট ভূমিরূপ। ঠিক আছে, প্রথমে দেখো ভঙ্গিল পর্বত। পার্শ্ববর্তী পার্শ্বচাপের প্রভাবে পাললিক শিলাস্তরের ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এতে ঊর্ধ্বভঙ্গ অংশটি উঁচু উঁচু হয়ে পর্বত এবং অধোভঙ্গ অংশটি নিচু হয়ে উপত্যকা তৈরি করে। পর্বত আর হচ্ছে উপত্যকা। আচ্ছা এরপর ভাঁজের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে রয়েছে বৈপরীত্য ভূমিরূপ। দীর্ঘ দিন ধরে ক্ষয়কার্য চলার ফলে কোমল শিলা গঠিত ঊর্ধ্বভঙ্গ ক্ষয় পেয়ে উপত্যকায় এবং কঠিন শিলা গঠিত অধোভঙ্গ উঁচু ভূমিরূপে অবস্থান করে, একে বৈপরীত্য ভূমিরূপ বলে। আর আন্তঃপর্বত মালভূমি কি, চারিদিকে উঁচু ভঙ্গিল পর্বত শ্রেণী দ্বারা বেষ্টিত উঁচু সমতল বা তরঙ্গায়িত ভূখণ্ডকে আন্তঃপর্বত মালভূমি বলে, আন্তঃপর্বত মালভূমি বলে। দেখো এই হলো পর্বত শ্রেণী, যেটা এখানে বলেছে যে দীর্ঘদিন ধরে ক্ষয়কার্য চলার ফলে কোমল শিলা গঠিত ঊর্ধ্বভঙ্গ ক্ষয় পেয়ে উপত্যকা এবং কঠিন শিলা গঠিত অধোভঙ্গ উঁচু ভূমিরূপে অবস্থান করে, এই যে ক্ষয় পেয়ে আর উঁচু ভূমি। ঠিক আছে, এরপর বলেছে চারিদিকে উঁচু ভঙ্গির পর্বতশ্রেণী দ্বারা বেষ্টিত ভূমি উঁচু সমতল বা তরঙ্গায়িত ভূখণ্ডকে আন্তঃপর্বত মালভূমি বলা হয়, এটা আলাদা।
এরপর কি বলেছে, মানব জীবনে ও অর্থনীতিতে ভাঁজের গুরুত্ব কি। প্রথম কি, খনিজ তেলের সঞ্চয় স্থান। ভাঁজের ঊর্ধ্বভঙ্গ অঞ্চলে শিলাস্তরের বিশেষ কাঠামোর কারণে প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম ও জলে স্তরীভূত হয়ে গচ্ছিত থাকে, যা তেল উত্তোলনের সুবিধা দেয়। ঠিক আছে, ভাঁজের জন্য কি হচ্ছে, ভাঁজের যে ঊর্ধ্বভঙ্গ অঞ্চলে সেখানে শিলাস্তরের যে বিশেষ কাঠামোর কারণে কি হয়, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, জল স্তরীভূত যে গচ্ছিত হয়ে আছে যা তেল উত্তোলনের সুবিধা দেয়। উচ্চতা ও জলবায়ু, ভাঁজের ফলে সৃষ্ট পর্বতমালা স্থানীয় বৃষ্টিপাত এবং জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। আর কি, পর্যটন ও যোগাযোগ, বৈচিত্র্যময় ভঙ্গির পর্বত ও উপত্যকা অঞ্চল পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। তো আজকের ক্লাসটি এটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে। কোনো রকম টপিক দরকার থাকলে অবশ্যই কমেন্ট করবে। আচ্ছা, আর কিছু কিছু কথা আমার বলে রাখবো আমি এখানে, ওয়েট, কিছু কথা আমি বলে রাখবো। সেটা হচ্ছে কিছু টার্মস আছে, ঠিক আছে, যেগুলো ইউজ হয়, যেমন বাকলিং অ্যান্ড বেন্ডিং, যেটা আমার শুরুতেই বলতে লাগতো, আমরা মিস করে ফেলছি। BUCKLING, আরটা হচ্ছে বেন্ডিং, BENDING। বাকলিং অ্যান্ড বেন্ডিং এই ফোল্ডেরই দুটো টার্ম। বাকলিং কি, বাকলিং হচ্ছে সংনমন বলের প্রভাবে যখন সমগ্র স্তর মানে শিলাস্তর মোড়কের মতন বেঁকে যায়, ঠিক আছে, তখন তাকে বলা হচ্ছে বাকলিং। আর বেন্ডিং কি, সংনমন বলের প্রভাবে সৃষ্ট পীড়ন, যে পীড়ন সৃষ্টি হয়, সেই পীড়ন শিলাস্তরে আড়াআড়ি ভাবে কার্যকরী হলে তখন কি হয়, শিলাস্তরের যে বলয়ের মতন ভাঁজ সৃষ্টি হয়, তখন তাকে বলা হয় বেন্ডিং। ঠিক আছে, শিলাস্তরে যখন এরকম বলয়ের মতন ভাঁজ তৈরি হয়, তখন তাকে বলা হচ্ছে বেন্ডিং। তো আজকের ভিডিওটা এটুকুই থাকলো। এরপর যেটা বললাম, যদি কারো কোনো রকম টপিক প্রয়োজন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ।